প্রাণ সংকটে ঋতুজা গ্রেপ্তার হলো সেনাপতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আশ্রমের জন্য বেরিয়ে পড়ে ঋতুজা আশ্রমের জন্য বেরোবে। ঠিক তখনই রশ্মিকা বারণ করলে রশ্মিকার কথা শোনে না। এরপরে দেখা যায় রুদ্র যেতে চাইলে রুদ্রকে নিয়ে ঋতুজা আশ্রমে চলে আসে। এরপরে আশ্রমে সেই ঋতুজাকে সবাই মিলে সম্বর্ধনা জানায়। তখনই ঋতুজা বলতে থাকে, আমি জানি যে এখানকার বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করে থাকে। আমার বাড়িতে একটা ক্রাইসিস চলছে, তারপরেও আমি এখানে আসা থেকে বিরত থাকতে পারিনি। তখন এই কথা শুনে দেখা যায় আশ্রমের লোকজন বলতে থাকে, ম্যাম শুনলাম নাকি আপনার বৌমার অকাল মৃত্যু হয়েছে। এই কথা শুনে দেখা যায় তখন ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আপনারা একদম সত্যি ঠিক শুনেছেন। আমাদের সঙ্গে শত্রুতা করে আমার বৌমাকে বিস্ফোরণ করে মেরে ফেলা হয়েছে। এরপরে দেখা যায় তখন আশ্রমের লোকগুলো বলতে থাকে, সরি ম্যাম, আমরা আপনাকে দুঃখ দিতে চাইনি, শুধু আমরা একটু একটু শুনেছিলাম, তার কারণে আপনাকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা সত্যি কিনা। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ সত্যি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার বৌমা যে এভাবে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় ঋতুজা ভিতরে গিয়ে সবার সঙ্গে দেখা করে। এরপরে বাচ্চাগুলোর সঙ্গে ঋতুজা কথা বলে নিজের মনে একটু শান্তি পায়। ঋতুজা মনে মনে বলতে থাকে, এখানে যে এদের উদ্দেশ্যে আসা সেটা নয়, আমার আমার যে এখানে একটা অতীত জড়িয়ে আছে সেই কথাটা নাই বললাম, সেটা আমার মনেই থেকে যায়। এরপরে দেখা যায় আশ্রমের লোকজন বলতে থাকে, আপনাকে ঘিরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনি যদি অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন তবে একটু ভালো হতো। তখন ঋতুজা বলতে থাকে, আমার সময় নেই, আমাকে যেতে হবে, তারপরেও বাচ্চাদের খুশির জন্য আমি সবই করতে পারি। এরপরে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেলে ঋতুজা বাচ্চাদের সঙ্গে স্টেজে উঠে যায়। বাচ্চারা ঋতুজাকে ঘিরে নাচতে থাকে। তখন দেখা যায় যে একজন জোকার সেজে বাচ্চাদের সঙ্গে নাচছে। তখন ঋতুজা সবকিছু দেখে অনেক খুশি হয়ে যায়। ঋতুজার মন হালকা হয়ে যাওয়ায় ঋতুজা সেখানে বাচ্চাদের সঙ্গে মজা করতে থাকে। এরপরে দেখা যায় হঠাৎই জোকারটা ঋতুজার চারপাশে ঘুরতে ঘুরতে একটু একটু ইনজেক্ট বের করে ঋতুজার শরীরে পুশ করে দেয়। এটা দেখে চিৎকার করে ওঠে রুদ্র বলতে থাকে, মা তোমার কিচ্ছু হবে না, তুমি তুমি একদম ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলে তোমাকে একদম একদম বাঁচিয়ে নেবে। এরপরে দেখা যায় এই বলে ঋতুজাকে ধরতে গেলে তখন ঋতুজা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে রুদ্র ঋতুজাকে নিজের কোলের মধ্যে শুইয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে। ঠিক তখনই দেখা যায় জোকারটাকে ধরে ফেলে আশ্রম কর্তৃপক্ষ। এরপরে দেখা যায় সেনাপতিকে ধরলে তখন সেনাপতি অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সেখান থেকে বেরোতে না পারায় ওখানে আটকা পড়ে যায়। এরপরে দেখা যায় পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে বিহানকে সেনাপতিকে ধরে নেয়। তখন দেখা যায় সেনাপতিকে চিনতে পারে না রুদ্র। এরপরে দেখা যায় এদিকে বিহান ও কম্পাস আসছে আশ্রমের উদ্দেশ্যে। তখন কম্পাস বলতে থাকে, একটু তাড়াতাড়ি করুন না, জানি না ওদিকে কি হচ্ছে, ওখানে ওখানে যদি কোনো বিপদ ঘটে যায় তবে আমি কি করে সবটা সামলাবো, মাকে কি করে আমি রক্ষা করব। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, তুমি কি ভাবছো আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে না কম্পাস? আমারও চিন্তা হচ্ছে, কিন্তু আমি কি করব, এত তাড়াহুড়ো করে যাওয়াটাও তো ঠিক নয়, তাও তো আমি অনেক অনেক তাড়াহুড়ো করে যাচ্ছি, কিন্তু আমি যদি পৌঁছাতে না পারি এটা তো আমার দোষ নয়, তাই না? তখন কম্পাস বলতে থাকে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, আসলে আমার কেমন যেন মনের মধ্যে খুব খুঁতখুঁত করছে, মনে হচ্ছে মায়ের কোনো বিপদ হতে পারে। ওদিকে যদি মায়ের কোনো বিপদ হয়ে যায় তবে তো আমি নিজেকে রক্ষা করতে পারবো না, নিজেকে ক্ষমা করতে পারবো না, আপনি কি বুঝতে পারছেন? তখন বিহান বলতে থাকে, কিছু হবে না, মায়ের কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, মায়ের কোনো ক্ষতি আমরা হতে দেব না। এরপরে দেখা যায় বিহান ও কম্পাস দুজনেই আশ্রমে পৌঁছে যায়। সেখানে পৌঁছে গিয়ে দেখতে পায় অনেক অনেক হইচই হচ্ছে আর ভেতরে পুলিশ দেখা যাচ্ছে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, তার মানে কি ওখানে কোনো কিছু ঘটেছে, কোনো খটকা লেগেছে। তখনই বিহান ও কম্পাস দৌড়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় রুদ্রের কোলের উপর ঢুলে পড়ে আছে ঋতুজা, আর আর একটা একটা জোকারকে অ্যারেস্ট করেছে পুলিশ। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, এসব কি হচ্ছে বিহান স্যার, মায়ের কি হয়েছে? যখনই কম্পাস মা বলে ডাকতে যাবে ঠিক তখনই দেখা যায় বিহান কম্পাসের হাত টেনে ধরে আর বলতে থাকে, কম্পাস
নিজেকে সংযত রাখো। এখানে এখানে এমন কিছু করো না যাতে সবাই বুঝে যায় যে তুমি বেঁচে আছো। আমাকে সবটা বুঝতে দাও। তুমি তুমি ত্রিলোচন টিকে সেজে সবটা করো। এরপরে এরপরে দেখা যায় এই বলে কম্পাসকে আটকে দেয় বিহান। এরপরে বিহান গিয়ে রুদ্রকে বলতে থাকে, দাদা আমার মায়ের কি হয়েছে? মা এমন করে পড়ে আছে কেন? তখনই রুদ্র বলতে থাকে, ভাই দেখ ওই লোকটা মাকে কিছু একটা ইনজেক্ট করেছে, মনে হচ্ছে মায়ের শরীরে বিষ প্রয়োগ করেছে। মা সঙ্গে সঙ্গে এভাবে মাটিতে পড়ে গেছে। এক্ষুনি মাকে হসপিটালে নিতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে এসব কিছু করেছে। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, তো আপনারা এভাবে বসে আছেন কেন? জলদি নিন, ম্যামকে নিয়ে হসপিটালে যেতে হবে। এক্ষুনি এক্ষুনি হসপিটালে যেতে হবে। মনে হচ্ছে কোনো না কোনো ভাবে ওনাকে মারার চেষ্টা করা হয়েছে। আর আপনি আপনি অফিসার, ওকে ওই লোকটাকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে সেখানে পরে আমরা আসছি। এনাকে হসপিটালাইজ করে আমরা থানায় আসছি। কোনো কোনো চিন্তা করবেন না। এরপরে দেখা যায় সেনাপতিকে নিয়ে পুলিশ অফিসার চলে যায়। এরপরে এদিকে দেখা যায় কম্পাস কম্পাস বিহান ও রুদ্র ঋতুজাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর বলতে থাকে, ওনাকে এরকম কন্ডিশনে কি করে নিয়ে এলেন? বারবার যদি ওনার শরীরে এভাবে বিষ প্রয়োগ করা হয় তবে ওনাকে ওনাকে বাঁচানো তো অসম্ভব হয়ে দাঁড়াবে। এরকম করে কি করে হবে বলুন? বারবার এভাবে এভাবে ওনাকে এরকম করে যদি আপনারা বিষ প্রয়োগ করেন তবে তো ওনাকে বাঁচানোটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তখনই দেখা যায় কথা শুনে বিহান বলতে থাকে, প্লিজ অফিসার, প্লিজ ডক্টর, আপনি আপনি চেষ্টা করুন, দেখুন আমার মায়ের কি হয়েছে, কি রকম বিষ প্রয়োগ করা হয়েছে। আপনি প্লিজ একটু একটু খতিয়ে দেখার চেষ্টা করুন। আর আমাদের আমাদের এক্ষুনি একবার পুলিশ স্টেশনে যেতে হবে। এরপরে দেখা যায় বাড়িতে খবর দিলে সবাই মিলে চলে আসে। তখনই দেখা যায় ত্রিলোচন বাবুকে নিয়ে বিহান পুলিশ স্টেশনে চলে যায়। আর হসপিটালে রেখে যায় রুদ্র, মেঘমালা ও রশ্মিকাকে। এরপরে এরপরে দেখা যায় পুলিশ স্টেশনে এসে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, আপনি এভাবে ম্যামকে কেন ইনজেক্ট করেছিলেন? আর আপনি কে? তখনই দেখা যায় সেনাপতিকে চিনে ফেলে কম্পাস। তখন বিহানকে আস্তে আস্তে বলতে থাকে, বিহান স্যার, এটা কিন্তু সেনাপতি। আপনি কিন্তু একদম ভুল করবেন না। ওকে কিন্তু মুখোশের আড়াল থেকে বের করে নিয়ে আসুন আর ওকে কোনোভাবে ছাড়বেন না। আর ওর বিরুদ্ধে যা যা প্রমাণ জোগাড় করা দরকার সবটাই আমি করব। আপনাকে চিন্তা করতে হবে না। শুধু দেখবেন ও যেন কোনোভাবে ছাড়া না পায়। ওকে কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না। কারণ কারণ ও কিন্তু এসবের সঙ্গে একা জড়িত নয়। ওর সঙ্গে কিন্তু মুক্তিমাসী, মোনালিসা ও বিপিন দত্ত আরো অন্য কেউ থাকতে পারে। সবটা দেখতে হবে যে এসবের পিছনে আসলে কে আছে। তখন এ কথা শুনে বিহান রেগে যায়। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, মাথা ঠান্ডা করে কাজ করুন। আপনি আপনি ওর মুখ থেকে সকল মেকআপ তুলে ফেলুন আর আর ওকে জেল কাস্টাডিতে নিয়ে নিন। এরপরে দেখা যায় অফিসারকে বিহান বলতে থাকে, আমি ওকে চিনি, এ হচ্ছে সেনাপতি, মুক্তিবাসুর ছেলে। তখন দেখা যায় কথা শুনে অবাক হয়ে যায় অফিসার বলতে থাকে, তার মানে? তখনই বিহানদের থানায় ফোন করে আর বলতে থাকে, এখানে আশ্রমে এসেছিলেন মা, আর মাকে সেনাপতি একটা ইনজেক্ট দিয়েছে, মা এখন হসপিটালাইজ। আর আপনি প্লিজ কোনোভাবে এখান থেকে ওকে নিয়ে আপনাদের থানায় নিয়ে চলুন। ওখানে গিয়ে ওর আরম ধোলাই হবে, ওর পিছনে কে কে আছে সবটা জানা যাবে। ওকে যদি ধরেন তবে কম্পাসের খুনিদেরও আমরা ধরতে পারবো। এরপরে অফিসার ওই থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে কথা বলে সেনাপতিকে ওই থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপরে সেনাপতিকে থানায় নিয়ে এসে আরম ধোলাই দিতে থাকে আর বলতে থাকে, তোকে এই কাজটা করতে কে বলেছে? আর ঋতুজা চৌধুরীর শরীরে তুই কি বিষ প্রয়োগ করেছিস সেটা বল। তখন সেনাপতি শুধু হাসতে থাকে, কোনো কথা বলে না। বলতে থাকে, আমাকে মেরে ফেললেও আমি বলবো না আমাকে কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, এটা তো জানাশোনা কথা, তোকে মুক্তিমাসি পাঠিয়েছে। তুই বললেই কি আর না বললেই কি, আমরা তো জানি যে এটা মুক্তিমাসির কার্যসারী। তখন বিহান বলতে থাকে, তো জানিস তবে আমাকে কেন জিজ্ঞেস করছিস? তখনই দেখা যায় বিহান আরো রেগে যায় আর বলতে থাকে, তোকে আমি ছাড়বো না। আমার মায়ের যদি কোনো কিছু কিছু হয়ে যায় না, তোকে আমি একদম একদম দেখে ছেড়ে নেব। তোকে আমি এমন শিক্ষা দেব, কখনো আমাদের বাড়ির ধারে কাছে আসারও চেষ্টা করতে পারবি না। আর তোর মা কোথায়? তোর মাকে তো দেখা যাচ্ছে না, পালিয়েছে নাকি? তখন বিহানের কথা শুনে সেনাপতি বলতে থাকে, না না, আমার আমার মা পালাবে কেন? আমার মা কি কোনো অন্যায় করেছে যে আমার মা পালাবে? তখনই এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, তোর মা অন্যায় করেনি তো কি করেছে? তুই অন্যায় করেছিস, তোর মা অন্যায় করেছে।
এটার জন্য তোদেরকে শাস্তি পেতে হবে, চিন্তা করিস না। এরপরে এরপরে অফিসারকে বলে সব কথাবার্তা বলে বিহান হসপিটালে চলে আসে। সেখানে এসে ডক্টরের সঙ্গে কথা বলে। এদিকে এদিকে দেখা যায় বাড়ির পরিবেশ পুরো ভারী হয়ে গেছে। বাড়িতে সবাই কান্নাকাটি করছে আর বলছে, বারবার বারণ করেছিলাম আজকে যেতে হবে না। অখিলেশ পুরো পাগলের মতো করছে যে আমি বারবার ঋতুজাকে বারণ করেছিলাম, ঋতুজা তোমাকে কোথাও যেতে হবে না। এখন আমাদের ফ্যামিলির যা ক্রাইসিস চলছে, চারপাশে শত্রুরা ঘুরছে, এখন এখন তোমাকে কিছুতেই আর ওখানে যেতে হবে না। ওখানে যদি যাও তবে যদি কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু কিন্তু আমার কথাটা শুনলো না। এখন এখন কি হলো? এখন আমি কি করে ওকে বাঁচাবো? যদি যদি সত্যি কোনো বিষাক্ত বিষাক্ত বিষ ওর শরীরে প্রয়োগ করা হয়, তবে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তবে আমি কি করব? আমি বিহানকে কি জবাব দেব? আমি বিহানের সামনে কি নিয়ে দাঁড়াবো? বিহানকে আমি কি বলবো যে তোর মাকে আমি বাঁচাতে পারিনি? ছেলেটা তো আমার কম্পাসের শোকে এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। ছেলেটা খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ করে দিয়েছে। এখন যদি ওর মায়ের এরকম অবস্থার কথা শুনে, ছেলেটাকে আমি কি করে সামলাবো? ওকে আমি কি করে বোঝাবো যে তোর মাকে আমি বাঁচাতে পারিনি? তোর মাকে শত্রুরা মেরে ফেলেছে। আমি আমি ওকে কি বলবো? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, প্লিজ দাদা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি হসপিটালে যান, ওখানে বিহানও আছে। বিহান বিহান সবটা জানে। বিহান ওখানে ওখানে দিদিভাইকে হসপিটালে নিয়ে এসেছে। বিহান বিহান অবশ্যই বুঝবে যে ওখানে ওখানে যাওয়াটা দিদিভাইয়ের জন্য কতটা জরুরি। না গেলে ওখানকার বাচ্চারা দিদিভাইয়ের জন্য পথ চেয়ে বসে থাকতো। তাই দিদিভাই গেছে, ভালোই হয়েছে। আর দিদিভাইয়ের কিচ্ছু হবে না। আপনি আপনি একদম চিন্তা করবেন না। দিদিভাই একদম সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসবে। তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, তোমরা তোমরা এটা প্রার্থনা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের দিদিভাই যেন ফিরে আসে, তোমার দিদিভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আর আমি আমি এটা শেষ দেখে নেব, কে এই জঘন্য কাজটা করলো। এটা শেষ আমি দেখবই। আমি মুক্তিকে কিছুতেই ছাড়বো না। এটাতে সেনাপতি যেহেতু জড়িত আছে, তবে তো মুক্তি অবশ্যই জড়িত আছে। তাই আমি মুক্তিকে কিছুতেই ছাড়বো না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন অখিলেশ বাড়ির সবার কাছে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে এসে বিহানকে বলতে থাকে, বিহান কি হলো? তোর মায়ের কি অবস্থা? তোর মাকে সুস্থ করতে পেরেছে ডক্টর? ডক্টর কি কোনো হিন্ট দিয়েছে? তখন এ কথা শুনে দেখা যায় বিহান বিহান অখিলেশকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা, মায়ের যদি কিছু হয় আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। কম্পাস নেই এমনিতে, কম্পাসকে ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। এখন যদি মাও না থাকে, আমি আমি কি নিয়ে বাঁচবো বলো? মা তো আমার শেষ সম্বল। মাকে যদি আমি হারিয়ে ফেলি, আমার আমার বাচ্চাটাই একদম একদম মূল্যহীন হয়ে যাবে। তখন তখন রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, বিহান তুমি একদম চিন্তা করো না। মায়ের মায়ের কোনো ক্ষতি হবে না। মা একদম সুস্থ হয়ে যাবে। মাকে মাকে মারতে পারে এমন কোনো কারো সাধ্য আছে নাকি? আমাদের মা অনেকটাই লড়াকু। আমাদের মা অবশ্যই ফিরে আসবে। আর যে যে এই কাজটা করেছে তাকে তুমি শাস্তি দেবে। বিহান, কথা দাও আমাদের, তুমি শক্ত হয়ে ওদেরকে শাস্তি দেবে। তুমি একদম ভেঙে পড়বে না। তোমার ভেঙে পড়াটা মানায় না। তখন তখন বিহান বলতে থাকে, তুমি চিন্তা করো না বৌদি, আমার মায়ের যারা ক্ষতি করতে চেয়েছে তাদের একটা একটা করে বের করে আমি সবাইকে সবাইকে শাস্তি দেব। আমার মাকে যারা যারা মারতে চেয়েছে, আমার কম্পাসকেও তারাই মেরেছে। তাদের সবাইকে আমি একটা একটা করে শাস্তি দেব। ওরা যে অন্যায়টা করেছে তাদের আমি একজনকেও ছাড়বো না। আর এখন সেনাপতিকে তো আমি হাতে নাতে ধরেছি। ওকে ওকে বের করার কারোর কোনো সাধ্য নেই। ওকে কেউ বের করতে পারবে না। ওকে ওকে যে গ্রাউন্ডে ঢুকানো হয়েছে না, ওকে ওকে কেউ কেউ ছাড়াতে পারবে না। আমি এটা কথা দিচ্ছি তোমাদের। আর মায়ের খুনি খুনি মাকে যে খুন করতে চেয়েছে তাকে তো আমি অবশ্যই শাস্তি দেব। কি ভেবেছে ওরা? বারবার বারবার এভাবে আমার মাকে মারার চেষ্টা করবে, মাকে মাকে এরকম করে বিষ দেবে, তারপরে পার পেয়ে যাবে। আর নয়, এর আগেও মুক্তি মাসি অনেকবার এরকম কাজ করেছে, কিন্তু কিন্তু কম্পাস বারণ করেছিল বিধায় কম্পাসের মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু করিনি। মা মা বারবার বারবার মুক্তি মাসিকে ক্ষমা করে দিয়েছে। তাই আমি মুক্তি মাসিকে কোনোভাবে আর কোনো শাস্তি দিইনি। কিন্তু এবার আর ছাড়বো না। মুক্তি মাসি অবশ্যই শাস্তি পাবে। মুক্তি মাসিকে শাস্তি পেতে হবে। অনেক অনেক সহ্য করেছি, আর নয়। তখন এই কথা শুনে দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ বিহান, একদম ঠিক বলেছো তুমি। তখন তখন রুদ্র বলতে থাকে, আমার আমার সামনে মাকে এভাবে ইনজেক্ট করলো, আমি কিচ্ছু করতে পারলাম না। বিহান, তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে আমাকে তুই পুলিশে দে। আমি যদি তখন সতর্ক হতাম, আমি যদি মায়ের কাছ থেকে না সরতাম, তবে তবে এত বড় একটা অন্যায় কিছুতেই করতে পারতো না। মা স্টেজে ছিল আর আমি আমি চেয়ারে বসেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে ওর মাঝখানে এমন একটা ঘটনা ঘটে যাবে। ওখানে ওখানে দুষ্কৃতীরা আছে। তখন তখন দেখা যায় বিহান বিহান রুদ্রকে জড়িয়ে ধরে বলতে থাকে, দাদা,
তুই তো কোনো অন্যায় অন্যায় করিসনি, তুই তো জানতিস না যে মাকে এভাবে এভাবে মারার প্ল্যান করে রেখেছে। তাই আমি তোকে দোষ দিচ্ছি না, তুই একদম নিজেকে নিজেকে দোষ দিবি না, আমি তোকে বলে দিচ্ছি। তখনই রুদ্র বিহানকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কি করব, মাকে আমি বাঁচাতে পারলাম না, আমার চোখের সামনে মাকে ইনজেকশন পুশ করে দিল, কিন্তু আমি কোনোভাবে মাকে বাঁচাতে পারলাম না। আমি এই কৈফিয়তটা কিভাবে দেব? বাবা যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই তো সঙ্গে গিয়েছিলি, তারপরেও তোর মাকে তুই কেন বাঁচাসনি, আমি তখন বাবাকে কি উত্তর দেব? আমার উত্তর দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তখন এই কথা শুনে দেখা যায়, তখনই বিহান বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না, আমাদের মা অবশ্যই ঠিক হয়ে যাবে, আমাদের মায়ের কোনো ক্ষতি হতে পারে না, আমাদের মা একদম সুস্থ হয়ে আমাদের সঙ্গে আবার বাড়ি ফিরবে। আমাদের মাকে কেউ কখনো মারতে পারেনি আর মারতে পারবেও না। আর মা মা অবশ্যই অবশ্যই লড়ে যাবে, শেষ অব্দি লড়ে যাবে। মা তো তোদের সবাইকে কথা দিয়ে এসেছিল বাড়ি থেকে যে মা মা আবার বাড়ি ফিরবে, কথা তো দিয়েছিল না? তখন তখন দেখা যায় রশ্মিতা বলতে থাকে, হ্যাঁ, যে মা বারবার বলছিল যে আমাদের ছেড়ে কোথাও যাবে না, জেম্মা অবশ্যই বাড়িতে ফিরে আসবে, আমাদের বিশ্বাস, আমাদের জেম্মা অবশ্যই ফিরবে, আমাদের জেম্মাকে কেউ সরিয়ে দিতে পারবে না। কিন্তু দাদা ভাই, তুই আমাকে কথা দে, তুই কাউকে কাউকে ছাড়বি না, তোকে তোকে সবাইকে শাস্তি দিতে হবে, এবার আর কাউকে কাউকে ছাড়লে চলবে না।